গরিবটা কি মানুষ মনে হয় না? আপনারা কারা? আসলে এরকম করছেন কেন? মারছেন কেন আমাকে? জাস্ট শাট আপ। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। প্লিজ ডোন্ট। আপনি আমার মাথা থেকে কথা দেন যে আপনি এই কথা কখনো সাপিরে কইবেন না। 50 লাখ টাকা একটা চেক দিলাম, 35 লাখ টাকা হচ্ছে আপনার রেস্টুরেন্টের দাম, আর বাকি যে 15 লক্ষ টাকা থাকে ওই টাকা দিয়ে আপনি আর আপনার ভাই মিলে ভালো একটা মাস্টার রেখে তার কাছ থেকে ভদ্রতা জ্ঞানটুকু শিখেন অ্যাটলিস্ট। এই নে, তোর স্বপ্ন আমি ভেঙে চুরে চুরমার করে দিলাম। এরপরে দেখি তুই কি করে বিসিএস ক্যাডার করিস। যা এখান থেকে। ছোট লোকের বাচ্চা, সামান্য রিক্সাওয়ালা হয়ে 2 টাকা রিক্সা দিয়ে আমার লাখ টাকার গাড়িতে স্ক্র্যাচ ফেলেছিস। এই তুই জানিস আমার এই গাড়ির মূল্য কত? গরিবটা কি মানুষ মনে হয় না? জরিমানা দিতে হলে আপনি দিবেন, আমি কেন দিব? হোয়াট? এই ছোট লোকের বাচ্চা, তোর এই 1.5 পয়সার অটো রিক্সার আমি কি জরিমানা দিব? তুই জানিস আমার এই গাড়ির দাম কত? এই গাড়ির দাম গুনতে গেলে তোর দিন থেকে রাত হয়ে যাবে, আর তুই কিনা আমার কাছে জরিমানা চাইছিস? দেখ, ভালোই ভালোই বলছি, আমার গাড়ির জরিমানা দিয়ে দে। ভালোই ভালোই বলছি, এখান থেকে গাড়ির জরিমানা দিয়ে যাবেন। আপনি বড় লোক হচ্ছে তো কি হয়েছে? বড় লোক বলে কি সবকিছু কিনে নিয়ে রাখছেন? এই ফকিরের বাচ্চা, চুপ, একদম গলা নামিয়ে কথা বল। আমি তোর গাড়ির জরিমানা দিব মানে? চোরের মার বড় গলা, তাই না? গাড়িতে স্ক্র্যাচ ফেললি তুই আর জরিমানা দিব আমি? এই তুই আমার কি করতে পারবি? হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু আমি যদি চাই না তোর লাশটাও তোর বাবা মা খুঁজে পাবে না। যাই হোক, আমি তোর মতো একটা ছোট লোকের সাথে কথা বাড়াতে চাই না। ভালোই ভালোই বলছি, আমার গাড়ির জরিমানাটা দিয়ে দে। আহা, ওনার গাড়ির জরিমানা দাও। জরিমানা আপনি আমার গাড়ির দিবেন, আর আপনি আমার ছোট লোক বললেন না? এই ছোট লোক যদি চাই, এই ছোট লোক রিক্সাওয়ালা আপনার কি করতে পারে? আমাদের যে ইউনিট আছে, আমি যদি এখানে কল করি, এখনই আপনার আর আপনার গাড়ির অবস্থা এমন অবস্থা করবে যে আপনি এলাকায় থাকতে পারবেন না। এখন শুনেন, এত কথা বলতে চাই না। আপনি বড়লোক মানুষ, আপনার অনেক টাকা, ঠিক আছে মেনে নিলাম। এখন আপনি আমার গাড়ির চাকা ভাঙছেন, আমার গাড়ির চাকার জরিমানা দিয়ে যান। এই ছোট লোকের বাচ্চা, তুই যেমন এক কথার মানুষ, আমিও এক কথার মানুষ। আমার থেকে তুই 1 পয়সারও জরিমানা নিতে পারবি না। দেখি তুই কি করে আমার থেকে জরিমানা আদায় করিস। কি বললেন? আপনি জরিমানা দিবেন না, আর আমিও এখান থেকে জরিমানা না নিয়ে যাব না। দেখি আপনি কিভাবে এখান থেকে জরিমানা না দিয়ে যান। আমার থেকে তুই 1 পয়সারও জরিমানা নিতে পারবি না। জরিমানা দিবেন না? না, দিব না। দাঁড়ান, জরিমানা কেমনে নিতে হয় এটা আমার খুব ভালো হয়ে জানা আছে। আরে? ইট দিয়া আরে, আপনার কি করতে যাচ্ছিস তুই? যা করছি ঠিক করছি। আপনি যে আমার গাড়ির চাকা ভাঙছেন, আমি আপনার গাড়ির গ্লাস ভেঙে সব হিসাব ক্লোজ করে নিব, তাহলে ঠিক হয়ে গেল। আচ্ছা দাঁড়া, বুঝতে পেরেছি, তোরা তো ছোট লোকের বাচ্চা, গরিবের জাত। তোরা চাইলে সবকিছুই পারিস, টাকার জন্য না তোরা এর থেকেও নিচে নামতে পারিস। যেই দেখেছিস টাকাওয়ালা লোক এসেছি, গাড়ি নিয়ে এসেছি, সেই আর টাকার লোভ সামলাতে পারছিস না। দাঁড়া, আমি তোকে এক্ষুনি টাকা দিচ্ছি। এবার মজা হয়েছে। এই রাখ তোর টাকা। ম্যাডাম, অনেক টাকা, ঠিক বলেছেন। আসলে একটা কথা আপনাকে বলতে চাই, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করে এই 200 টাকা ইনকাম করি। এই 2 লাখ টাকা আমাদের দরকার নেই ম্যাম, এই 2 লাখ টাকা আমাদের কোনো দরকার নেই। আমি জানি আপনার গাড়ি, আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে আপনি অনেক অনেক বড় লোক, আপনি অনেক কোটিপতি, ঠিক আছে, কিন্তু গরিবদেরকে একটু সম্মান করা যায় না? এই সমাজে গরিবরা তো আছে বলে আপনাদের মতো বড় লোকরা এই সব কিছু, আপনাদের এই যে বিশাল বিশাল ফ্যাক্টরি, বিশাল বিশাল শিল্প আপনারা স্থাপন করেছেন, ওখানে কারা কাজ করে? আমাদের মতো গরিব মজুররাই। আমাদের মতো গরিব মজুররা এখানে কাজ করছে বলে আপনি আজ এই বিলাসবহুল গাড়িতে ঘুরছেন, আপনার এই চ্যাটাং চ্যাটাং কথা আপনি বলতেছেন। আপনি একটু আগে বললেন না আমি ছোট লোক, না, আপনি একদম ভুল বলেছেন। আমরা ছোট লোক না, আমরা এই সমাজের বুকে খেটে খাওয়া মানুষ। আমাদের শরীরের মাংস পিছায় রাস্তা, যে রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, নিজের ইচ্ছা খুশি মতো গাড়ি চালাচ্ছেন আপনি, এই রাস্তা আমাদের রক্ত মাংস দিয়ে গড়েছে।
সেই রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, আমাদের এই দিন মজুর এই শ্রমিকদের বুকের ওপর গাড়ি তুলে দিচ্ছেন, আবার এসে টাকার গরম দেখাচ্ছেন। ম্যাডাম, এই টাকাটা আপনি রাখুন, শুধু একটা অনুরোধ করব, একটু সরি বলতে শিখুন, বাকি সব কিছু দেখবেন এমনিতেই সমাধান হয়ে গেছে। আসি ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, আমি তোকে দেখিনি। ভাইয়া, ভাইয়া, কই তুমি? এদিকে আসো তো। কি রে বোন, তোর চেহারা বেড়ে এরকম কে? হ্যাঁ ভাইয়া, আমি অনেক রেগে আছি। জানো ভাইয়া, আজকে রাস্তায় কি হয়েছিল? ওই যে উত্তরপাড়ার রহিমের ছেলে করিম আছে না, ওই ছোট লোকের বাচ্চাটা আজকে ওর 2 টাকার রিক্সা দিয়ে আমার এত দামি গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিয়েছে। জানো ভাইয়া, আমি ওর কাছে কোথায় জরিমানা চাইবো, উল্টো ও আমার কাছে জরিমানা চাচ্ছে। এক কথা দু কথা হতে হতে ও আমাকে অনেক অপমান করেছে ভাইয়া, যেটা আমি মেনে নিতে পারছি না। এমনকি ও আমার গায়েও হাত তুলেছে। কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলছে, আবার গাড়ির ভিতরে স্কেচ ফলাইছে। দাঁড়া বোন, আমি ওর আজকে আড্ডি গুড্ডি বাইঙ্গা যদি পাউডার না বানাইছে আর ওই পাউডার দিয়ে যদি দাঁত না বানছি, আমার নাম রায়হান সরকার না। ভাইয়া, ওর এমন ব্যবস্থা করবে তো আমার মতো কোটিপতির গায়ে হাত তোলা তো দূরের কথা, ও 2 পায়ে আর দাঁড়ানোর শক্তিও না পায়। বোনে রে, আসল কথা হইলো কি, ওর তার আমি একলা মারতে পারব না, ওরে মারতে হইলে কিছু পোলাপাইন লাগবো। আর পোলাপাইনের অভ্যাস তো জানাছি, কিছু খরচপাতি ছাড়া আবার পোলাপাইন যাইবো না। আবার তাছাড়া একটা জিনিস বুঝোস না, যদি পুলিশের ঝামেলা হয় তো এক কাজ করবেন কিছু। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। দাঁড়াও, এই যে নাও, এই টাকাগুলি রাখো, তুমি তোমার দলবলকে দিয়ে দিও, তারপরেও যেন কাজটা 100-এ 100 হয়। বোন, তুই কোনো চিন্তাই করিস না, এটার অর্ধেক যাইব পুলিশ আর এর অর্ধেক যাইব পোলাপাইন। কিন্তু কথা হইলো বোন আরেকটা, আমি তো তোর ভাই, তুই জানোস আমি তো বাদাই না, আমার কিছু খরচপাতি দিলে চলতো না? সত্যি ভাইয়া, তোমার এই ছেঁচড়ামি আর ছোট লোকি পানা কখনো যাবে না। তোমাকে দিয়ে না এক পাও নড়াতে পারি না যদি আমি টাকা না দিই। এই রাখো, এই টাকাটাও রাখো, যাও, তারপরেও আমার কাজ চাই। বই তুই কোনো চিন্তাই করিস না, যেটি দিছস এটি দেওয়ার কাম ছেড়ে দেবো। তুই খালি বয়ে বয়ে করাগুন আর হসপিটালের কথা চিন্তা কর, আর আমি অন্টুতে খালাস করে দিতেস। এখন আমি যাই। ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে চিনিস না। আমার লেজে পা দিবি আর এর ছবল খাবি না, তাই কখনো হয়? এবার বুঝতে পারবি বড় লোকের সাথে লাগতে গেলে এর পরিণাম কতটা ভয়ানক হয়। কি ব্যাপার সাফি, তোমার গালগুলো এত ফুলো ফুলা লাগতেছে কেন? আর 2-1 দিন ধরে তোমাকে কোথাও পাচ্ছি না, কি হয়েছে তোমার? কি জানো মায়া, মাঝে মাঝে মনে হয় গরিব হয়ে জন্ম নেয় বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কি হয়েছে সাফি? গরিব হয়ে জন্ম নিচ্ছর জন্য কি হয়েছে? তুমি তো জানো আমার 3 কোলে কেউ নেই। অনেক কষ্ট করে রহিম চাচা একটা অটো কিনে দিয়েছিল, সেটাই চালিয়ে ওই পেটের ভাতটুকু জোগাড় করতাম আর পড়াশোনাটা চালাতাম। যাই হোক সাফি, তুমি ওদের সাথে কোনো ঝামেলা করতে যাও না, ওরা বড়লোক মানুষ, ওরা যখন তখন তোমার একটা ক্ষতি করে দিতে পারে। কিন্তু কালকে এক ধনির দুলালি আমার অটোটা ভেঙে দিয়েছে আর আমাকে কুকুরের মতো পিটিয়েছে। যাই হোক, ওদের বিচার তো মানুষ করতে পারবে না, ওদের বিচার আল্লাহ করবে। তুমি এগুলো নিয়ে এত টেনশন করো না। তুমি এইসব বিষয়ে না ভেবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সামনে তোমার বিসিএস পরীক্ষা। সাফি, সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসে যাই।
চাচা। আরে সাফি তুমি বসো। চাচা বাসন নেই? না, চাচা তো গঞ্জে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে উঠি না। আরে না, বসো, তোমার সাথে আমার কথা আছে। সাফি, সেই ছোটবেলা থেকে আমরা দুইজন একসাথে বড় হয়েছি। আমি তোমার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি জানো না আমার অবস্থা কি? আমি এক রাস্তার ছেলে, আর এইসব চিন্তা ভাবনা আমার এখন মাথায় নাই। আমি আসি আমার স্বপ্নটাকে কোনো রকম পূরণ করার জন্য। ওই চাচা একটা রিক্সা কিনে দিছে, ওইটা সারাদিন রাস্তায় রাস্তায় চালায়, আর যা 2 টাকা ইনকাম করি ওইটা দিয়ে লেখাপড়ার খরচ জোগাড় নিচে খেয়ে বেঁচে আছি। এইসব চিন্তা ভাবনা আমার মাথায় নাই, আর এসব কথা কখনো বলবো না আমারে। আরে সাফি, তুমি এত রাগ করো কেন? তুমি গরিব বলে কি হয়েছে? সত্যি আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। দেখো তো, দেখো মায়া, আর কখনো সামনে কিছু বলবো না তো। আমি এমনি অনেক টেনশনে আছি, এমনি আমি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি। কেমনে যে সব কিছু ম্যানেজ করবো আর কিভাবে যে কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। আর আর কখনো এরকম কিছু বলবো না আমাকে। না, তুমি তো মুখটাই নষ্ট করে দিলা। কিছু হয় নাই, আমি যাই। আরে সাফি বসো, তুমি না চাচারে কি জানি কইতে চাইছিলা? কি আর বলবো, দুঃখের কথা। গরিব হয়ে জন্মাইছি, এটা তো সবচেয়ে বড় অভিশাপ মনে হয়। একটা স্বপ্ন দেখছিলাম, কারণ এই স্বপ্নটা বোধহয় পূরণ হইব না। আর বইল না, ইচ্ছা ছিল বিশেষ পরীক্ষাটা দিব। যদি পরীক্ষাটায় চান্স পাই তাহলে হয়তো আমার এই দুঃখটা বুঝবো, কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। অনেকগুলো টাকা দরকার, কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করব। অলরেডি চাচার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা রিক্সা কিনছিলাম, ওইটা দিয়েই চলতেছি। এখন আবার টাকা চাইলে চাচা যে কি করবে, আমি শেষে দিবে কি না, আমার কোনো কিছু বুঝতে পারছি না আসলে। তোমার বিসিএস এর জন্য কত টাকা লাগবে? টাকা তো আসলে অনেকগুলোই লাগবো, প্রায় 2 লক্ষ টাকা লাগবো। তো সমস্যা হলো এই টাকাটা 7 দিনের মধ্যে ম্যানেজ করতে হইব। যদি ম্যানেজ না করতে পারি তাহলে আমি পরীক্ষাটা দিতে পারবো না। আর এটাই আমার শেষ চান্স, এরপরে আমার আর কোনো চান্স নাই। আর এই বছরই আমার শেষবারের মতো পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাচ্ছি। আর যদি না পারি আবার একটা বছর বসে থাকতে হইব। চিন্তা করো তো, 1 বছর ধরে আবার বসে থাকা, আবার এই একে তো নিজের পেটের খাবারই জোগাড় করতে পারি না, আর এই পরীক্ষার জন্য আবার একটা বছর বসে থাকলে কি যে হবে ভবিষ্যৎ আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে সাফি, চাচা গঞ্জে গেছে, গঞ্জ থেকে আসলে আমি তোমার ব্যাপারে সব কিছু বলবো। আর চাচাকে আমি অনেক অনুরোধ করব তোমাকে যেন টাকাটা দেয়। আসলে মায়া, আমি হয়তো তোমার ওই প্রস্তাবে রাজি হতে পারবো না, কিন্তু তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি জানি যে তুমি আমার সমস্ত সুখ দুঃখে পাশে থাকবা। আমি এভাবেই তোমার সবসময় পাশে পাই। আর তুমি চাচাকে একটু বুঝায় বইলো, যাতে চাচা একটু আমার এই ব্যবস্থাটা করে দেয়, তাহলে হয়তো আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আমি তাহলে আজকে উঠি, আমার একটু পড়তে হইব, সারাদিন কষ্ট করছি তো। তাহলে আজকে পড়াটা না হইলে আবার পড়াটা জন্য যাইব। আমি আজকে যাই না। আচ্ছা ঠিক আছে। তুমি ভালো থাকো, আসি। এই ছোট লোকের বাচ্চা, এই রাস্তার ধারে বসে বসে কি পড়ছিস তুই? ম্যাডাম দেখেন, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে একটু শান্তিতে পড়তে দেন। ওহ মামা, সামান্য একজন রিক্সাওয়ালা দেখে আবার ইংলিশও বলতে পারে, ডিস্টার্ব। আচ্ছা যাই হোক, তা তুই কি পড়ছিস, সরু সরে না কখ? স্কুলে ভর্তি হলেই তো পারিস। ম্যাম দেখেন, আমি আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আপনি এখান থেকে যান, আমাকে একদম বিরক্ত করেন না প্লিজ। আমি সারাদিন অনেক পরিশ্রম করছি, সারাটা দিন এই রিক্সা নিয়ে দৌড়াদৌড়ি করছি, এখন একটু এখানে পড়ছি, আমার বাসায় কারেন্ট নাই, একটু প্লিজ আমাকে পড়তে দেন, প্লিজ যান তো। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি তোর সাথে তর্ক করছি? এই ছোট লোকের বাচ্চা, রাস্তা আটকে এখানে পড়াশোনা করছিস, আবার বড় বড় কথা বলছিস, আর একটা কথা বলে না তোর উপর দিয়ে গাড়ি চালিয়ে তারপরে যাব। ম্যাম দেখেন, আমি আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ। আগামী সপ্তাহে আমার এক্সাম আছে, আমি তার জন্য পড়াশোনা করছি। আচ্ছা, আমি তোকে দিব শান্তিতে পড়াশোনা করতে? এই ছোট লোকের বাচ্চা, সেদিনের কথা তোর মনে নেই?
তুই রাস্তায় আমাকে যা ইচ্ছা তাই বলেছিলি, আর আমি তোকে দিব পড়াশোনা করতে। আর কি বললি তুই? সামনের সপ্তাহে তোর এক্সাম। কি এক্সাম দিবি তুই? কিসে পড়াশোনা করছিস তুই? তোদের মতো ছোট লোকের বাচ্চারা না পড়াশোনা করেও কোনো কিছুই হতে পারে না। কি হবি তুই? জজ ব্যারিস্টার নাকি ম্যাজিস্ট্রেট? কিছুই তো হতে পারবি না। তাহলে এই পড়াশোনা করে তোর লাভ কি? সেই তো দিন শেষে দেখা যাবে কোনো এক কোম্পানির দারোয়ান হিসেবে আছিস তুই, তাই না? আমি আপনাকে কতক্ষণ ধরে বলছি আমাকে বিরক্ত করেন না। আমার আগামী সপ্তাহে বিসিএস পরীক্ষা, তারপর আপনি সে বিরক্ত করে যাচ্ছেন। প্রথম দিন থেকে আপনি আমার পেছনে লেগেছেন। কি ক্ষতি করছে আমি আপনার, বলতে পারেন একটু? আচ্ছা, আমি তোকে শান্তিতে পড়াশোনা করতে দিব? তোদের মতো ছোট লোকের বাচ্চারা না পড়াশোনা করেও কোনো কিছুই হতে পারে না। জাস্ট শাট আপ। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান, প্লিজ ডোন্ট। অনেক দিন থেকে আপনি আমার পেছনে লেগে আছেন। কি ক্ষতি করেছে আমি আপনার? কি ক্ষতিটা করেছে আমি আপনার? আগের দিন রাস্তার মাঝখানে নিজের ইচ্ছায় নিজের খামখেয়ালি পড়ার জন্য আপনি আমার গাড়ির চাকাটা ভেঙে দিয়েছেন। আর আজকে আসছেন, আমি এখানে তো আপনাকে কোনো বিরক্ত করছি না। কোনো বিরক্ত আমি আপনাকে করছি? আপনি আসছেন আমাকে বিরক্ত করতে, আমাকে জ্বালাইতে। কেন ভাই, কিসের জন্য? আমি তোকে জ্বালাবো না কি করব? তুই আমাকে একদিন অপমান করেছিস, একদিন জ্বালিয়েছিস। আমার তোর সাথে যেদিনই দেখা হবে আমি সেদিনই তোকে জ্বালিয়ে ছাড়বো, আর তোকে তিলে তিলে শেষ করে দিব। তোর স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দিব না। আচ্ছা, তুই যেন একটু আগে কি বললি? তুই বিসিএস পরীক্ষা দিবি? আচ্ছা দেখি তোর বই, সত্যিই তুই বিসিএস স্টুডেন্ট কিনা? সত্যিই তো সেটা। যাই হোক, আমি তো স্বপ্ন পূরণ করতে দিব না। এই বই ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ বইটা ছিড়বেন না ম্যাম। ম্যাম অনেক কষ্ট ম্যাম। ম্যাম প্লিজ এই বইটা ছিড়বেন না ম্যাম। তাই না? ম্যাম এই নে, তোর স্বপ্ন আমি ভেঙে চুরে চোরমার করে দিলাম। এরপরে দেখি তুই কি করে বিসিএস ক্যাডার হোস। যা এখান থেকে। ঠিক করছেন, ঠিক করছেন একদম। আপনাদের মতো বড় লোকেরা তো সেই সৃষ্টির আদিকাল থেকে এই গরিবদের উপর অত্যাচার চালিয়েছে, ইতিহাস সাক্ষী আছে। ঠিক করেছে। আমার মতো একটা সাধারণ পথের একটা ছেলেকে শেষ করে দিয়েছেন, তার স্বপ্নগুলোকে এভাবে টুকরো টুকরো করে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, আপনার শান্তি হয়েছে তো? আমি আপনার কোনো বিচার করব না। কিন্তু ম্যাডাম একটা কথা মনে রাখবেন, উপরে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, বিচার তিনি করবেন। আমি সব বিচার তার কাছে চাইলাম। আল্লাহ যদি একজন থেকে থাকেন, এর বিচার হবে। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। চাচা, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? চাচা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চাচা আজকে আমার জীবনের অনেক বড় একটা খুশির দিন। আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি। আর জানেন আমার এই বিসিএস ক্যাডার হওয়ার পেছনে সবচেয়ে কার অবদান বেশি? আপনার। আপনি না থাকলে হয়তো আমার জীবনের স্বপ্ন পূরণ হতো না চাচা। আজকে আমার সব দুঃখ ঘুচে গেছে। আমি একটা রাস্তার ছেলে, আমি একটা এতিম ছেলে, আমার বাবা মা কেউ নাই দুনিয়াতে। আমি আপনাদের ছত্রছায়ায় বড় হয়েছি, আপনাদের সামনেই এই রিক্সা চালিয়ে বেড়েছি রাস্তায় রাস্তায়। দেখো, তুমি যে এত কষ্ট করে বিসিএস ক্যাডার হইছ, এতে আমিও খুশি, খুব খুশি। কিছুদিন আগে তো দেখলেন আমি অটো চালিয়েছি। নিজের পেটের ভাতের জন্য, দুবেলা দুমুঠো খেয়ে থাকার জন্য আমি কত কি করেছি। পাশাপাশি আমার পড়াশোনাটা চালিয়ে গেছি চাচা। চাচা আমার সেই দিনটার কথা মনে আছে, সেদিন আমি লেখাপড়া করার জন্য অর্থকষ্টে ভুগছিলাম। সেদিন আপনি আমাকে একটা অটো কিনে দিয়েছিলেন, বলেছিলেন সাফি এই অটোটাই তোর সামনের কয়েকটা পথ, কয়েকটা দিন তোকে চালাবে। চাচা সেই অটো চালিয়ে চাচা আমি আজকে বিসিএস ক্যাডার হয়েছি। চাচা দেখুন চাচা, আপনার সামনে সেই রাস্তার এতিম ছেলেটা আজকে বিসিএস ক্যাডার হয়েছে। চাচা আজকে আমার আর কোনো দুঃখ নেই, আমি আমার স্বপ্ন পূরণ করে এসেছি। চাচা
আমি আসলে আপনার কাছে এসেছি কয়েকদিন আপনার সাথে থাকবো বলে, আনন্দ করবো বলে, মজা করবো বলে। তারপর আমার আবার চাকরি জয়েন্ট হয়ে যাবে, আমি চলে যাব সরকারি কোয়ার্টারে। আচ্ছা প্লিজ ভিতরে চলুন। কি ব্যাপার সাফি, মায়া এখানে দাঁড়াই রয়েছে, মায়ের তুমি কিচ্ছু বলতেছ না, কারণটা কি? তুমি ওরা ভালো মন্দ কিছু কিছু জিজ্ঞেস করলা না? কিচ্ছু না। কি আমি ওর মতো ফকিন্নিকে ভালো মন্দ জিজ্ঞাসা করবো? কি বলছেন আপনি? জানেন জানেন আমার যখন পরিশ্রম যখন আমি করছি, আমি যখন কষ্ট করছি, যখন কি পরিমাণ জ্বালিয়েছে আমাকে, আমাকে ঠিক মতো পড়তেও দেয়নি, আমাকে কাজের ফাঁকে ফাঁকে সে জ্বালিয়েছে। আমি 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 কোনো কাজ ঠিক মতো করতে পারিনি ওর জন্য। সবসময় বাজে প্রস্তাব নিয়ে আসছে। ও একটা ছোট লোকের বাচ্চা, ও একটা ফকিন্নির বাচ্চা। আমি কি করে ওকে ভালো মন্দ জিজ্ঞেস করবো বলেন তো আপনি? আর ওর সাথে কি আমার যায়? আমার এখন যে স্ট্যাটাস, কিভাবে ওর সাথে আমার যায় আপনি বলেন? দেখো, তুমি বিসিএস ক্যাডার হইতে পারো, একজন সরকারি কর্মকর্তা হইতে পারো, কিন্তু মানুষের মতো মানুষ হও নাই। তুমি হইছো অমানুষ। আমি যদি জানতাম যে তুমি মানুষ বাদে অমানুষ হবা, তাহলে আমি কোনোদিনই তোমার সাপোর্ট করতাম না, আর তোমার পাশে থাকতাম না। চাচা আপনি কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? ওর মতো একটা ফকির ধরে আপনি আমার বিপক্ষে কথা বলছেন? কি হয়েছে আমাকে বলুন তো চাচা। দেখো সাফি, তুমি কারে ছোট লোক, অশিক্ষিত মূর্খ, কাজের লোক করতেছ? কারে বলতেছ অশিক্ষিত মূর্খ? এই মূর্খ যদি না থাকতো, তুমি কোনো দিনই আজকে এই জায়গায় দাঁড়াতে পারত না। চাচা থাক না এসব, বাদ দেন। তুই চুপ কর, আমাকে আজকে বলতে দে। তুমি তো শিক্ষিত নামে কলঙ্ক, তুমি শিক্ষিত অভদ্র। চাচা আপনি কি বলছেন এসব? ওর মতো ফকিন্নি না থাকলে বিশেষ কাটার হতে পারতাম না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা একটু খুলে বলুন তো কি হয়েছে আসলে? দেখো, ওদিন যদি এই মায়ের তোমার টাকা না দিত। চাচা প্লিজ এইসব কিছু বলেন না তো। মায়া তুই চুপ কর, আমার আজকে বলতে দে। ওদিন যদি এই মায়ের তোমার টাকা না দিত, তুমি আজকে কখনোই বিসিএস ক্যাডার হইতে পারত না। আমার সত্যি না মাথা ঘোরাচ্ছে। ওর মতো কাজের মেয়ে আমাকে টাকা কিভাবে দিবে? তুমি শুনতে চাও? অবশ্যই শুনতে চাই। তাহলে শোনো। চাচা এই স্বর্ণগুলো নিয়ে আমার 2 লাখ টাকা দেন না। হঠাৎ করে গয়না স্বর্ণ নিয়ে 2 লাখ টাকা দিয়ে দিবি? চাচা সাফির না বিসিএস পরীক্ষা, আর একটা মেয়ে ওরে অনেক অবহেলা করছে, অনেক অত্যাচার করছে, ওর বই মই সব ছিঁড়ে ফেলাইছে। আর আমি চাই এই স্বর্ণগুলো নিয়ে আপনি ওর কিছু টাকা দেন, আমি ওর দুঃসময় পাশে থাকতে চাই। আরে টাকা লাগবো, আমি দেই টাকা, তোর টাকা তো লাগবে। এই গয়না ময়না বন্ধক রাখবো না চাচা আপনি দিতে হবে না, আমি চাই আমার ভালোবাসার মানুষকে আমার শেষ সম্বলটুকু দিয়ে সাহায্য করতে। আর একটা কথা বল, তুই যে গয়নাগুলি বিক্রি করবি, এটা তো তোর মার শেষ সম্ভব স্মৃতিগুলো তোর কাছে রেখে গেছে, তুই বিক্রি করবি কেন? চাচা আপনি তো জানেন আমি ছোটবেলা থেকে সাফির অনেক ভালোবাসি, আর ওর সামনে বিসিএস পরীক্ষা, ওর টাকাগুলো খুব প্রয়োজন। প্লিজ চাচা আপনি না করেন না। তোর কি মাথা মতো নষ্ট হয়েছে? তোর মার এই শেষ সম্বল স্মৃতিগুলো তোর কাছে রেখে গেছে, এটা কি বিক্রি করা বললো? চাচা আমি সাফির জন্য সব কিছু করতে রাজি আছি, প্লিজ আপনি আর না করেন না। ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, দে গলা ভেঙে দে। চাচা আপনি আমার মাথা থেকে কথা দেন যে আপনি এই কথা কখনো সাফিরে কইবেন না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আমি কমো না। ঠিক আছে। তাহলে ঠিক আছে, তুই বাসায় কাজ কাম কর, থাক, আমি এই বেচা টাকার ব্যবস্থা করতেছি। চাচা একটা মেয়ে একটা অচেনা ছেলের জন্য এভাবে তার জীবনের সব সুখ শান্তি বরবাদ করে দিতে পারে আমি ভাবতে পারিনি। আমি কখনো ওর মধ্যে ভালোবাসাটাই দেখতে পাইনি চাচা। ও যে আমাকে এতটা ভালোবাসতো
আমি কখনো বুঝতে পারিনি চাচা। চাচা, হয়তো আমার মাপ চাওয়ার মতো কোনো মুখ নেই, তবু আমি মায়ের কাছে মাপ পেতে চাই। মায়া, আমি জানি আমি তোমার সাথে যে অন্যায় করেছি, আমি তোমার উপর যে মানসিক অন্যায় করেছি, এর কোনো ক্ষমা হয় না মায়া। তবু ভাই, আজকে আমি তোমার দ্বারে দুইটা হাত নিয়ে এসেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি কিন্তু জীবনে একটা সুযোগ পেতে চাই আমার এই পাপের প্রায়শ্চিত্ত করার। প্লিজ মায়া, আমাকে মাফ করে দাও। তুমি দেখবে, আমি একটা সুযোগ পেলে আমি তোমার সাথে যে অন্যায় করেছি, আমি সব কিছু শুধরে নেব। প্লিজ চাচা, প্লিজ আপনি ওকে একটু বোঝান। প্লিজ, ও যা বলবে, যা করতে বলবে আমি তাই করব। মায়া প্লিজ, আমি যদি আমার শরীরের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দিই, তবু এর ঋণ শোধ হবে না। মায়া, যদি পারো এই কাঙালকে তুমি মাফ করে দিও। আমি সারা জীবন তোমার কাঙাল হয়ে থাকতে চাই। আমাকে প্লিজ মাফ করে দাও। আমি যে তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের কাছে কোনোদিনও ভালোবাসার মানুষ অপরাধ করে না। হয়েছে, মেলা হয়েছে, চলো ঘরে চলো। দাঁড়ান চাচা, আমার এই দুঃসময়ে একজন আমাকে অনেক অপমান করছিল। আমি তার অপমানের জবাবটাকে দিয়ে আসি। চলো। কি খাওয়া? একটা খাওয়ার করো। ভাইয়া, এই যে মনে পড়েছে এই ফকিরের বাচ্চাটার কথা যে বলেছিলাম, দেখেছো আজকে সেই ঘুরে ফিরে এই ফকিরের বাচ্চাটা আমার সামনেই পড়লো, তাও আবার কিনা আমার এই রেস্টুরেন্টে। খবরদার! ফকিরের বাচ্চা? কাকে ফকিরের বাচ্চা বলছেন? চিনেন আমি কে? আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা আছে আপনার? ভাইয়া দেখো, এই সেই ফকিরের বাচ্চাটা যেটার সাথে আজ থেকে 3 বছর আগে আমার রাস্তায় তর্কাতর্কি হয়েছিল। আচ্ছা যাই হোক ভাইয়া, এই ছোট লোকের বাচ্চাটা আমার রেস্টুরেন্টে ঢুকলো কি করে? আরে আমি তো আপনার রেস্টুরেন্টে সামান্য কাস্টমার হয়ে খেতে আসছি। আপনার তো সামান্য একটা ভদ্রতাবোধ থাকা দরকার, সেটা তো দেখছি আপনার ভিতরে নাই। হোয়াট? তুই কি না আমার রেস্টুরেন্টের কাস্টমার? এই ফকিরের বাচ্চা, সারাদিন রিক্সা চালিয়ে তো পাস 200 টাকা। তুই জানিস আমার এই রেস্টুরেন্টে 1 বোতল পানির দামই 200 টাকা। আপনার কি মাথা ঠিক আছে? আপনি যাকে ছোট লোকের বাচ্চা বলছেন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা আছে আপনার কোনো? আচ্ছা কে তুই যে তোর ব্যাকগ্রাউন্ড চেক করে আমাকে আসতে হবে? যাই হোক, তোর সাথে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ আমি কোনো নিচু জাতের লোকের সাথে কথা বলা পছন্দ করি না। আর হ্যাঁ, তোরা তো নোংরা জাত, বুঝিস এরকম লাক্সারিয়াস রেস্টুরেন্টে কিভাবে বসতে হয়, কিভাবে কি খেতে হয়। আচ্ছা, আপনার রেস্টুরেন্টের দাম কত বলেন তো শুনি? আরে বেটা, তোর পকেটে তো মানি ব্যাগই নেই, তুই দাম হুন্ডে কি করবি? 2-4-5 টাকা তোর পকেটে আছে? মানি ব্যাগে কি 2-4-20 টাকা আছে? কেমন রেস্টুরেন্টের দাম জানাস? আরে শোন, ভালো ভালো আমার রেস্টুরেন্টে বেরিয়ে যা। আপনার রেস্টুরেন্টের দাম কত বলেন তো শুনি? আচ্ছা, রেস্টুরেন্টের দাম জানবি তুই? ভাইয়া দাঁড়াও না বলি, শুনে না আবার অজ্ঞান হয়ে যায়। শোন, আমার এই রেস্টুরেন্ট দিতে না হলেও কমসে কম খরচ হয়েছে 35 লক্ষ টাকা। চোখে দেখেছিস কখনো? আচ্ছা বাদই দিলাম, তোর কি ক্ষমতা আছে এই মুহূর্তে 20 লক্ষ টাকা বের করার? আরে 20 লক্ষ তো দূরের কথা, ওর কাছে 20 টাকা আছে সেটা জিজ্ঞেস কর। আর 20 লক্ষে কয়টা শূন্য বসতে হয় সেটা কেউ জানে? সেটাই তো ভাইয়া, কি হলো চুপ হয়ে গেলে যে? 20 টাকা সিনে পকেটে হিটা দেয়, 20 লক্ষ টাকা খবর লিয়েছে। কত টাকা বললেন? 20 লক্ষ টাকা। 20 লাখ টাকা?
50 লাখ টাকার একটা চেক দিলাম, 35 লাখ টাকা হচ্ছে আপনার রেস্টুরেন্টের দাম, আর বাকি যে 15 লক্ষ টাকা থাকে ওই টাকা দিয়ে আপনি আর আপনার ভাই মিলে ভালো একটা মাস্টার রেখে তার কাছ থেকে ভদ্রতা জ্ঞানটুকু শিখেন অ্যাটলিস্ট। হোয়াট? ফকিরের বাচ্চা, আমার রেস্টুরেন্টে দাঁড়িয়ে তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? দাঁড়া, ওয়েটার, ওয়েটার কোথায়? খবরদার! এখনো 50 লক্ষ টাকার চেক কিন্তু আপনার হাতে। আইনত এখন এই রেস্টুরেন্টের মালিক আমি। আমি যদি চাই ঘাড় ধাক্কা দিয়ে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিতে, আর আমি সেটাই করব। আউট, আউট! বেরোন দুজন, বেরোন! এই রেস্টুরেন্টের মালিক এখন আমি। আসলে তুমি যেভাবে আমার কেরিয়ারটা গড়তে সাহায্য করেছো, আমি না তোমার অবদান কখনো ভুলবো না। আর আমি জানি এরাই আমার ভবিষ্যৎ, এরাই আমার কেরিয়ার গড়ার বিপক্ষে ছিল সবসময়। আর তুমি একমাত্র যে আমার কেরিয়ারটা গড়ে দিয়েছো। আমি সব কিছু শুনেছি না। হাতটা দাও। সেই জন্য আজ থেকে রেস্টুরেন্ট আমি তোমাকে গিফট করবো। রেস্টুরেন্টের মালিক তুমি খুশি হয়েছো?